নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের আবার টুইট একটা বোমা মেরেছে ট্রাম্প, একটা না পরপর দুটো। ট্রাম্পের উদ্দেশ্য কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রথম টুইটটায় ট্রাম্প যে রিয়াকশনটা দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন পতাকা নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে রয়েছে কেউ একজন। ট্রাম্প সেটাকে ছবিটা টুইটে ট্যাগ করে দিয়ে উনি লিখেছেন, শেয়ার দিস পোস্ট টু এভরিওয়ান ইন বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি। দিস ইজ হাউ দ্য কারেন্ট ডিক্টেটরশিপ ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্ল্যাগ। ঢাকা ইউনিভার্সিটিতে স্বৈরাচারেরা কি করে ট্রাম্পের এই আমেরিকান পতাকা করছে, ডিসরেসপেক্ট করছে। Few months ago, they were begging to America for loans, but disrespecting American flag after Trump's win. কিছুদিন আগে এই আমেরিকার কাছে লোন চাইছিল, এখন ট্রাম্প জেতার পর তারা পতাকার অবমাননা করছে। তারপরে তিনি যে পোস্টটা করেন সেটা 2 ঘন্টা বাদে, সেটা হচ্ছে তার অফিস থেকে যেটা করা হয়, সেটা হচ্ছে বিগ নিউজ ফ্রম বাংলাদেশ। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ওপেনলি থ্রেটেন হিন্দুজ, ব্যান দ্য ইসকন টেম্পল, আদারওয়াইজ উই উইল এন্টার দ্য টেম্পল, ড্র্যাগ অ্যান্ড কিল হিন্দুজ। Yesterday, there was a demand to change the constitution in Bangladesh. They are demanding to remove the word secular, যে শব্দটা আছে, from their constitution because 90% of population in Bangladesh are Muslims. সংবিধান পরিবর্তন করতে হবে, এখানে সেকুলার শব্দ বাদ দিতে হবে, কারণ 90% মুসলিম এই দেশে বাস করে, তাই এখানে মুসলিম কান্ট্রি লিখতে হবে। এই হচ্ছে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের বর্তমান দুটো টুইট। ট্রাম্প কিন্তু একের পর এক টুইট করে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্পের মনোভাব কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। কি করতে পারেন ট্রাম্প সেটা আমি পরে আসছি, কারণ ট্রাম্পের যা চালচলন দেখছি খুব একটা সুবিধাজনক লাগছে না। ডক্টর ইউনূসের ওপর প্রতিশোধ নিতে গিয়ে দেশটার কি হাল হবে আমি ভগবান জানে। এর মধ্যে চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ, উদ্বিগ্ন ভারত। ভারত তো উদ্বিগ্ন হবেই, পাকিস্তানি জাহাজ এসছে, সেই জাহাজ পরীক্ষা করা হয়নি। আজকে আবার খবর পেলাম 2 জন আধিকারিক নাকি জাহাজটা পরীক্ষা করতে চেয়েছিলেন, তাদের 2 জনকে বসিয়ে দেওয়া হয়েছে। তারা তাদের কর্তব্য করতে চেয়েছিলেন, জাহাজে কি এসছে কন্টেনারে তারা পরীক্ষা করতে গেছিলেন, সেটা পরীক্ষা করতে দেওয়া হয়নি। এদিকে গতকালকে আমাদের কলকাতা আর বাংলা তারা একটা বিস্ফোরক নিউজ করেছে। সেখানে তারা বলছে অস্ত্র ভান্ডার তৈরি করছে বাংলাদেশ, শেষ 2 মাসে 40,000 কোটি টাকার অস্ত্র। এই যে 40,000 কোটি টাকার অস্ত্র দিয়ে আপনারা কি করবেন? দেশের মানুষ খেতে পাচ্ছে না, আপনারা 40,000 কোটি টাকার অস্ত্র কিনছেন, সেই অস্ত্র দিয়ে কি করবেন? কিসের দরকার পড়লো সেই অস্ত্রে? 40,000 রাউন্ড গুলি কার বিরুদ্ধে ব্যবহার করবেন? 40,000 রাউন্ড গুলি। 40 টন RDX বিস্ফোরক কার বিরুদ্ধে ব্যবহার করবেন? 40 টন RDX বিস্ফোরক। 2,900টি তীব্র উচ্চতার রকেট। আপনি এ সমস্ত কিনছেন, ডক্টর ইউনূস, খুব ভালো কথা, দেশের সুরক্ষার জন্য অস্ত্র দরকার, অস্ত্র মজুত করা ভালো, কিন্তু আপনার দেশের এখন যা অবস্থা, দেশের লোক তো খেতে পাচ্ছে না, কোম্পানিগুলো সমস্ত বন্ধ, একটার পর একটা বস্ত্রশিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে। একটা বস্ত্রশিল্পের কারখানা, তার শ্রমিকরা গত 3 দিন ধরে রাস্তা বন্ধ করে পুরো অবরোধ সৃষ্টি করে রেখে দিয়েছে। সেই অবরোধ আপনারা তুলতে পারেননি, না সেনাবাহিনী উদ্যোগ নিচ্ছে, না পুলিশ, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। ভোগান্তি হচ্ছে কার? ওখানে এই 20 লক্ষ কর্মচারী যারা কাজ করতেন, তারা কিন্তু
কিন্তু না খেতে পেয়ে মরার অবস্থায় এসছে। এখন ভারত যতই চাল ডাল পাঠাক, সেটাও আমি বলছি কত পাঠাচ্ছে, যতই পাঠাক, তাই তো কেনার সক্ষমতা চাই, কিনতে তো হবে, সেই টাকাটা কোথায়? এদিকে ব্যাংকে তারল্যের সংকট। নয়া দিগন্ত লিখেছে, ব্যাংকে তারল্য সংকট, টাকা উত্তোলনে ভোগান্তিতে 6 ব্যাংকের গ্রাহকরা। ব্যাংকের বাইরে থেকে তালা মেরে দিয়েছে যে কাউকে বেরোতে দেবো না। তাদের টাকা পড়ে রয়েছে, তারা টাকা তুলতে পারছে না, কারণ ব্যাংকে টাকা নেই। আপনি 40,000 কোটি টাকার অস্ত্র কিনছেন। বাজারে চালের চেয়ে আলুর দাম বেশি, চাপে নিম্ন মধ্যবিত্তরা। নিম্ন মধ্যবিত্ত গিয়ে এরপরে তো উচ্চ মধ্যবিত্তরাও চাপে পড়বে। টাকা কোথায়? টাকা তো নেই, জমানো টাকা, সে টাকাও তোলার অধিকার তাদের নেই। কারণ অধিকার বলতে তারা ব্যাংকে গেলে ব্যাংক টাকা দিতে পারছে না। যে কোম্পানিটার মালিক, যা শ্রমিকরা রাস্তা অবরোধ করে রয়েছে, তাদের একটাই দাবি 3 মাসের মাইনে দিতে হবে। আর 3 মাসের মাইনে দিতে গেলে তাকে 40 কোটি টাকা ব্যবস্থা করতে হবে। সেই 40 কোটি টাকা কে দেবে? ব্যাংকের কাছে নেই টাকা। এটা গেলে এদিকে ইসকন ব্যান্ড নিয়ে, যেটা সেকেন্ড টুইটটা যেটা করেছেন, ইসকন ব্যান্ড নিয়ে, মানে ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে যে দাবিটা উঠেছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে তুলসী গ্যাবার্ড গতকালকে একটা ভিডিও ছেড়েছেন। তিনি তো ছোটবেলা থেকে ইসকনের তিনি ভক্ত, তিনি একটা ভিডিও ছেড়েছেন। সেই ভিডিওটা দেখুন। এরপরে মোদি তার একটা ইসকনেরই কীর্তন দেখুন। আমি ছোট ছোট করে ভিডিও দুটো লাগাচ্ছি, লাগানোর পর আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি, বলবো যে কেন এগুলো লাগানোর অর্থটা কি এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকা কি করতে পারে। দেখুন। Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Srila Bhaktivedanta Swami Prabhupada ki jai. Now please join me now as we chant the names of Krishna together. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Please chant. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. তাহলে এবার পরিষ্কার হলো তো যে একটা বার্তা দিতে চাইছে আমেরিকা এবং ভারত, যে তোমরা যে কাজগুলো করছো সেই কাজগুলো না ভারত সমর্থন করছে না আমেরিকা সমর্থন করছে। তো এই বার্তাটা কিন্তু বিশ্বের পক্ষে, বাংলাদেশের পক্ষে কিন্তু ভীষণ বিপজ্জনক, ভীষণ ভীষণ রকম। এদিকে ভারত কি করছে? ভারত এখান থেকে চাল ডাল পাঠাচ্ছে, তার একটা খবর বেরিয়েছে দ্য ওয়ালে। ইউনিসের 100 দিন জন আকাঙ্ক্ষা থেকে গণ অনাস্থা, জনক্ষোভে পিঠ বাঁচাতে অস্ত্র এখন ভারত বিরোধিতাই। আরে ভারত বিরোধিতা করে কি হবে? ভারত থেকেই তো খাবারটা যাচ্ছে। সেই খাবারটা কি হবে আমি তো পরে বলছি।
বাংলাদেশে এখন চরম খাদ্য সংকট চলছে। খোলা বাজারে চালের বাড়ন্ত, বাজারে 60 টাকার নিচে কোনো চাল নেই। আরো ভয়াবহ তথ্য হলো এই প্রথম সে দেশে সাধারণ চালের থেকে আলুর দাম বেশি। গত সপ্তাহে ইউএনডিপি সহ রাষ্ট্রসংঘের সাহায্যকারী সংস্থাগুলি জানিয়েছে বাংলাদেশে 40টি খাদ্য সরবরাহ বিভাগের 32টিতে খাদ্যের যোগান স্বাভাবিক নয়। 16 লাখ লোককে সরকার খাবার না জোটালে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তো বহু মানুষের দুবেলা খাবার জুটছে না। শুক্রবার মোহাম্মদ ইউনূসের সরকারের 100তম দিনে বাংলাদেশে আলুর দাম চড়ে 75 টাকা কেজি হয়েছে। অতীতে কখনো চালের দামের থেকে আলুর দাম বেশি ছিল না। অন্যদিকে বাজার থেকে পেঁয়াজ পায় উধাও হওয়ার জোগাড়। এই পরিস্থিতিতে অতীতের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। গত সপ্তাহে এপার থেকে 1,90,000 টন চাল গিয়েছে ওপারে। ভারত থেকে আলু ও পেঁয়াজ ভর্তি শতাধিক ট্রাক বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছে। এই সপ্তাহেই সেগুলি বাংলাদেশের যাবতীয় সামগ্রী পৌঁছে দেবে। যদিও এবারও আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী, তার মধ্যে আগামী রমজান মাসে পর্যাপ্ত খাদ্য সামগ্রী সরবরাহে বাংলাদেশকে কথা দিয়েছে ভারত সরকার। এ তো গেল, ঠিক আছে, কথা তো দিল, কিন্তু কথা দেওয়ার পর এখন 20 জানুয়ারি ট্রাম্প যখন অফিসে বসবেন, তা এখনই যদি অফিসে বসেননি এই সমস্ত উনি বোমা মারছেন এবং তুলসী গ্যাবার্ডকে উনি মানে এখানে লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের পেছনে। উদ্দেশ্যটা খুব পরিষ্কার। আমার যতদূর মনে হচ্ছে যে বাংলাদেশকে উনি FATF এ ফেলবেন, কারণ উনি প্রমাণ করে দিতে চাইছেন এই সমস্তগুলো দিয়ে বিশ্বের কাছে। ডোনাল্ডের টুইট সবাই পড়েন, ডোনাল্ড ট্রাম্পের টুইট সারা বিশ্বের নেতারা পড়েন। তার সারা বিশ্বের কাছে উনি একটা ছবি দিয়ে দিচ্ছেন বাংলাদেশের কাছে, বাংলাদেশের এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং উনি যখন টেবিলে বসবেন, টেবিলে বসে উনি প্রথম কাজটা যেটা করতে পারেন খুব সম্ভবত সেটা হচ্ছে পাকিস্তানকে এবং বাংলাদেশকে একই সঙ্গে আবার FATF এর গ্রে লিস্টে উনি ফেলে দেবেন। এবার FATF এর গ্রে লিস্টে যদি ফেলে দেন তাহলে পরে কি হবে? ভারত যদি ইচ্ছে করে তাহলেও কিন্তু চাল ডাল পাঠাতে পারবে না। আমার তো সন্দেহ হয় ডক্টর ইউনূস যে এই যে মানে বাইডেন প্রশাসন আপনাকে দেশটা ধ্বংস করার জন্য পাঠিয়েছে কিনা। আপনি একটা সুস্থ দেশকে ধ্বংস করার জন্য আপনি ডোনাল্ড লু সহ সবাইকে পেছনে লাগিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু আপনি মোটেই ভালো করেন ডক্টর ইউনূস। তাদের কথা যদি আপনি মেনে যদি এখানে এসে এই সমস্ত কর্মকাণ্ড করে থাকেন, আপনার এই দিকে তো কোনো নজর নেই। আপনারা কি করছেন? অধ্যাদেশ জারি করছেন, আপনারা সংবিধান সংশোধন করছেন। আরে মানুষ খেতে চাইছে, মানুষ টাকা চাইছে, মানুষকে খেতে দিন, দুবেলা খেতে দিন। সে মানুষগুলো যাবে কোথায়? বৃদ্ধ রয়েছে, শিশু রয়েছে, মহিলা রয়েছে, তারা যাবে কোথায়? একবার আপনার মনে হয় না যে আমি এটা অন্যায় করছি? আপনার মনুষ্যত্ব কি সমস্ত নষ্ট হয়ে গেছে? আমি মাঝে মাঝে ভাবি যে আপনি যে মানুষটা চলে ফিরে বেড়াচ্ছেন, সেই মানুষটা আপনি জ্ঞানত আছেন তো? যে আপনি কি করছেন জ্ঞানত করছেন তো, নাকি আপনি অজ্ঞানত করছেন? অনাহারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন আপনি দেশটাকে, দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। ভারত চেষ্টা করলো FATF এর গ্রে লিস্টে যদি বাংলাদেশকে ফেলে দেয়, তাহলে ভারত চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও কিন্তু বর্ডার পেরিয়ে কোনো মাল দিতে পারবে না, কারণ ওটা ইন্টারন্যাশনাল লেগে যায় ওই ব্যানটা। কোনো দেশ আপনাদের অর্থ সাহায্য করবে না। আর এই যে জেহাদি যারা আছে না, যখন দুবেলা পেটে খাবার পড়বে না, তখন এই জেহাদ পেয়ার সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে যাবে। আর কোনো দেশ কিন্তু এদের জায়গাও দেবে না। সবাই কিন্তু সতর্ক, বাংলাদেশি সম্পর্কে সবাই কিন্তু সতর্ক হয়ে যাচ্ছে যে বাংলাদেশি মানেই হচ্ছে একেবারে মানে উগ্রবাদী। আমার সব থেকে খারাপ লাগছে এই 99.99% মানুষের জন্য।
তারা কোনো দোষ করেননি। তারা হচ্ছে নিরপরাধ, শান্তিতে থাকতে চায় এমন মানুষগুলো 99.99% মানুষগুলো, তাদের জন্য আমার খারাপ লাগছে। ভারত কিন্তু তাদের জন্য ভাবছে, তাদের জন্যই খাবার টাবারগুলো পাঠাচ্ছে। কিন্তু এইটা যদি ঘটে, ট্রাম্প যদি এটা করেন, তাহলে পরে তারা যাবেন কোথায়? এই আপনার এবং ট্রাম্পের দুজনের মধ্যে এই যে যুদ্ধ, এই যুদ্ধে নিষ্পেষিত হচ্ছে কে? নিষ্পেষিত হচ্ছে সাধারণ মানুষ। তাদের দুর্ভাগ্য কিন্তু খুব শিগগিরই এগিয়ে আসছে, দুর্ভাগ্যের দিন কিন্তু খুব শিগগিরই এগিয়ে আসছে। দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন, এখনো সময় আছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন, কারখানাগুলোকে খোলার চেষ্টা করুন। আপনারা বিভিন্ন রাষ্ট্রের কাছে সাহায্য চান, তারা এগিয়ে এসে যদি সাহায্য করে, তাহলে পরে নতুন করে কোম্পানিগুলোকে খুলুন, দাঁড় করান, ব্যাংকে পয়সা ঢালুন। আপনার সংস্কার পরে হবে। সংস্কার দিয়ে মানুষকে পেট ভরে না, আর সংবিধান দিয়েও পেট ভরে না। মানুষ দুবেলা খেতে চায়। আপনাকে বলা আর না বলা ভগবান জানে। যাই হোক দর্শক, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।